আজকে আলোচনাটা একটু অন্যরকম হবে, টক বা প্রেজেন্টেশন না। এই আলোচনাটা হবে কথোপকথনের মাধ্যমে। আলোচনার কেন্দ্রে রয়েছে আশিস অভিকুন্তক, যার সঙ্গে আমরা কথা বলবো। আশিস ফিল্ম মেকার, ওর পিএইচডি অ্যানথ্রোপোলজিতে, কিন্তু পরে একটা সময় ফিল্মের দিকে আসে। ও এখন ইউনিভার্সিটি অফ রোড আইল্যান্ডে ফিল্ম স্টাডিজ পড়ায়। এই আলোচনার মুখ্য বিষয় হলো আর্ট মার্কেট, এবং বিশেষত ইন্ডিয়ায় আর্ট মার্কেট এবং গ্যালারি সিস্টেম এর চরিত্র এবং বিভিন্ন দিক, অপারেশনের বিভিন্ন দিক। এই ফরম্যাটটা বলে রাখি, আমার কয়েকটা মূল প্রশ্ন আছে আশিসকে। এক একটা করে প্রশ্ন করলে ও রেসপন্ড করবে, এবং ওই যে আমাদের কারোর যদি কোনো মন্তব্য, প্রশ্ন বা ডিসএগ্রিমেন্ট, খুব খুব ভালো কথা, মতানৈক্যটা সবসময় ওয়েলকাম থাকে, তাহলে কিন্তু ওই রেসপন্স চলাকালীন বা রেসপন্সের পরেই কিন্তু সেটা করতে, কারণ পরে গিয়ে কোনো কিউএনএ ওরম ভাবে থাকছে না। ইন্টারাপ্ট, মিড মিড সেন্টেন্সে ইন্টারাপ্ট করার কথা বলছি না, কিন্তু হাত যদি আমি দেখি স্ক্রিনে, আমি তাকে একটু থামবে বলতে দেবো আর কি। আর রেসপন্সটা শেষ হওয়ার পরেও বলা যেতে পারে, পরের কোয়েশ্চেনে যাওয়ার আগে। এরকমও হতে পারে যে 3 নম্বরের কোয়েশ্চেনের রেসপন্সের পরে প্রথমটা সম্পর্কে কারো মাথায় একটা কিছু হলো, সেটাও ফাইন, সেটাও আমরা আলোচনা করতে পারি। তাই এই আমার 5-6টা মূল কোয়েশ্চেন আছে। এর পরে একেবারে মানে এর মাঝখানে আর কি, একেবারে অকপটে কারো কোনো প্রশ্ন, মন্তব্য এটা থাকলে, মতানৈক্য, এটা কিন্তু বলতে আমি অনুরোধ করছি, এটা দরকার। আর তারপরে যেটা আমার ইচ্ছে আছে, যেখানে আসলে অ্যাকচুয়ালি সবাই এর ক্ষেত্রে হয়তো প্রাসঙ্গিক হবে না, আমাদের কোর গ্রুপটা আছে 5-6 জন, তাদের আমি আশিসের দুটো ফিল্ম পাঠিয়েছিলাম, তারা দেখেছে। সেই ফিল্ম দুটো নিয়ে আমাদের মধ্যে কারো প্রশ্ন বা মন্তব্য থাকলে সেইটার জন্য আমি মিনিট 15 রাখতে চাই। কিন্তু সেক্ষেত্রে যারা এই ফিল্ম দেখেনি, যারা এখানে জয়েন করছে, অনেকেই সেই ফিল্ম দেখেনি, তাদের কাছে ওটা কিছুটা অপ্রাসঙ্গিক হবে, সেটা আমি মানছি। কিন্তু যেহেতু আশিসকে একবার পেয়েছি আজকে, ওইটা আমি রাখতে চাই। এটা হয়তো সময় পাওয়া যাবে কিনা দেখা যাবে, কারণ মূল মূল যে বিষয় সেটাই অনেক আর কি। তো আমি আমার প্রথম প্রশ্ন আশিস তোমাকে, যে দুটো পার্ট আছে, একটা হলো তো তোমাকে আমার প্রথম প্রশ্নে দুটো পার্ট আছে। একটা হচ্ছে তুমি অ্যানথ্রোপোলজি থেকে কি করে, মানে তোমার যে ফিল্মের দিকে আসার সংক্ষেপে ব্যাকগ্রাউন্ডটা বলা, আর তুমি ফিল্মের লোক হয়েও এই যে ভিজুয়াল আর্টসের জগৎ, ইন্ডিয়াতে তো বটেই, কিছুটা বিদেশেও, যে তুমি যে পরিচিত হলে এবং জানলে, সেটা কেন এবং কি করে, যদি একটু সংক্ষেপে বলো। ঠিক আছে, আমি একটু বাংলা একটু ইংরেজিতে মিক্স করে হ্যাঁ বলবো। হ্যাঁ, সেটা ঠিক আছে। লোকজন হতে পারে জানে না আমি অবাঙালি, যেহেতু কলকাতায় থেকেছি। কলকাতার অবাঙালি। কলকাতার অবাঙালি, হ্যাঁ। আর বাংলা সিনেমা মানে, তবুও আমার বাংলা যখন এই ধরনের সিরিয়াস আলোচনা করলে আমার ভোক্যাবুলারিটা একটু কি বলি, আই ফেল ইন দ্যাট, সো আমি একটু মাঝখানে ইংরেজি বলবো। তো প্রথম কোয়েশ্চেনটা বলি, আমি কলকাতা থেকে যখন স্কুল করি, স্কুলের পরে আমি একটু পলিটিক্যাল কাজের সঙ্গে প্রচন্ড, স্কুল শেষ হতে হতে লেট 80s আর্লি 90s-এ পলিটিক্যাল কাজের সঙ্গে যুক্ত হয়ে গেলাম। পলিটিক্যাল বলতে গেলে আমি মেধা পাটকর সঙ্গে যুক্ত হলাম, নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে যুক্ত হলাম। আর ওই ক্ষেত্রে আমি কলকাতা ছেড়ে বম্বে চলে যাই। বম্বেতে আমি এমবিএ সঙ্গে মোটামুটি আর্লি 90s-এ 91 থেকে 94 95 পর্যন্ত প্রচন্ড ফুল টাইম কাজ করলাম। সঙ্গে সঙ্গে আমার বাড়ি থেকে একটা কথা ছিল কি, পড়াশোনা না ছাড়তে। তো আমি বম্বে ইউনিভার্সিটিতে একটা আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি বিএ ইন সোশ্যাল ওয়ার্ক করলাম। একটা ছোট্ট কলেজ আছে বম্বেতে, টাটা ইনস্টিটিউট নয়, একটা ছোট কলেজ আছে নির্মলা নিকেতন বলে, কলেজ অফ সোশ্যাল ওয়ার্ক, ওখানে বিএ করলাম। এই নির্মলা নিকেতন একটা ইন্টারেস্টিং কলেজ আছে, 1950-60 দশকে শুরু হয়েছিল।
ওখান থেকে বেশিরভাগ লোকজন ফুল টাইম অ্যাক্টিভিজমে কাজ করতো। তো ওখানে আমি বিয়ে করলাম, বিয়ের সঙ্গে সঙ্গে এনবিএর সঙ্গে কাজ করলাম। 94-95-এ আমি দেখলাম কি আমার এনবিএ এর সঙ্গে একটু নর্মদাবার সঙ্গে একটু আমার ডিসএনচান্টমেন্ট হলো। এটা এটা কথা হচ্ছে 94 জুলাই অগস্টের কথা, তখন এনবিএ সুপ্রিম কোর্টের কাছে যায় আর স্টে অর্ডার চায়, which তার জন্য প্রচুর লোকজনদের একটু ডিসএগ্রিমেন্ট হলো, কেন আমরা তো ফান্ডামেন্টালি অ্যান্টাই স্টেট একটা পলিটিক্যাল কাজ করছিলাম। যখন আপনি সুপ্রিম কোর্টের কাছে গেলে ইউ জাস্ট কাইন্ড অফ ইউ আস্কিং দ্য স্টেট টু এডুকেট। তো আমরা কিছু লোকজন বেড়ে গেলাম, ওখানে আমিও একজন ছিলাম। তখন আমি পুনা চলে যাই। পুনাতে গিয়ে আমি এমএ করি আর্কিওলজিতে। পুনা যাওয়ার কারণটা ছিল কি, আমি ইচ্ছে ছিল ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়াতে কাজ ঢোকার ইচ্ছে, বাট ওই বছর এফটিআই স্ট্রাইক হয়েছিল, বন্ধ ছিল। তো এখান থেকে আমার অ্যানথ্রোপোলজি আর্কিওলজি কাজটা আরম্ভ হয়। সিনেমা চলছে আমার স্কুল থেকে। আমি সিনেমা দেখতে সিরিয়াস সিনেমা দেখতে আরম্ভ করলাম লেট 80s-এ, যখন নন্দনের নন্দনে প্রচুর তখন ভালো সিনেমা দেখানো হতো। আর ভালো সিনেমা নয়, ভালো সিনেমা ইউ কুড সি ইট অলমোস্ট ফর ফ্রি। আমি তখন নন্দনে ক্লাস ওই লেট 87-88 থেকে সিনেমা দেখতে আরম্ভ করলাম। সো আমার বেসিক্যালি সিনেমার সঙ্গে আমার যে engagement, it started very typical like most people in Calcutta as a cinephile. সিনেমা দেখতে দেখতে সিনেমার একটা প্রতি, তখন সিনেমা দেখার মানে হচ্ছে সিনেমা থিয়েটারে গিয়ে দেখার একটা প্র্যাকটিস ছিল, কম্পিউটারে না, টেলিভিশন নয়। সিনেমা was a very serious communitarian activity. তো আমি তখন থেকে সিনেমার সঙ্গে যুক্ত ছিলাম। আমার একটা যে মারাত্মক একটা বিরাট মোমেন্ট হয় আমার সিনেফাইল ক্যারিয়ারে, আমি সিনেমা দেখার যে, আমি 1990-তে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হয় কলকাতায়, ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হয় কলকাতায়। তখন আমি আই থিঙ্ক ক্লাস 11-12-এ ছিলাম। তখন আমি মোটামুটি 10 দিনে 40খানা সিনেমা দেখে ফেললাম। তো এটা একটা মারাত্মক। আর তখন I mean I was 17 and I saw Krzysztof Kieślowski, and so that kind of opened up my world in a way that I would consider that as a very important moment. তো আমার সিনেমা দেখা, আর বম্বেতে যখন আমি যাই তখন ওখানে অমৃত গাঙ্গার বলে একজন ভদ্রলোক আছেন, যিনি ওখানে স্ক্রিন ইউনিট চালাতেন। আরো ওখানে বম্বেতে এনসিপিএ বলে একটা অর্গানাইজেশন আছে, বড়, ন্যাশনাল কাউন্সিল ফর পারফর্মিং আর্টস, ওরা রেগুলারলি সিনেমা দেখাতো। তো যেহেতু আমি পলিটিক্যাল কাজ করছিলাম বম্বেতে, নর্মদা অঞ্জনের সঙ্গে সঙ্গে বিয়ে করছিলাম, সিনেমা দেখানো কখনো ছাড়েনি, চিরকাল চলতে থাকতো। তো পুনাতে ইচ্ছে ছিল কি সিনেমা পড়বো, সিনেমা তখন ইনস্টিটিউট বন্ধ ছিল। তখনই আমি আর্কিওলজি ডিগ্রি তে ঢুকে গেলাম। একই কারণ ছিল আর্কিওলজিতে ঢোকার কি, আমার দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য ফিউ প্রোগ্রামস দ্যাট ওয়ান কুড এন্টার উইথ আ বিএ ডিগ্রি ইন সোশ্যাল ওয়ার্ক। বাকি সব প্রোগ্রামে ইউ রিকোয়ার্ড বিএ ইন হিস্ট্রি অর বিএ ইন ইকোনমিক্স এটসেট্রা। তো ওইটা করে আমি যখন পুনা থেকে 96-এ বম্বে আসি, দিস উইল আনসার ইউর সেকেন্ড কোয়েশ্চেন। যখন বম্বে আসি 96-এ, আমি আগে বম্বেতে ছিলাম 91-94, তারপরে 94-96 পুনাতে ছিলাম, যখন প্রচুর এমএ করলাম আর্কিওলজিতে, সঙ্গে সঙ্গে এফটিআই তে আর ন্যাশনাল ফিল্ম আর্কাইভে অলমোস্ট এভরি ডে আমি রোজ সিনেমা দেখতাম। তখন ইনস্টিটিউটে তখন যারা পড়তো ওদের সঙ্গে ভালো আলাপ হলো। কিছু লোকজন এখন বিখ্যাত টেকনিশিয়ান হয়ে গেছেন। একজন যারা আপনি শীর্ষ রে বলে একটা সিনেমাটোগ্রাফার আছে, ওর সঙ্গে ভালো দোস্তি হলো। ও আমার প্রথম সেকেন্ড শর্ট ফিল্ম শুট করলো। তখন সেতু বলে আরেকজন সিনেমাটোগ্রাফার, যে আমির খানের সিনেমা শুট করে, দাঙ্গল শুট করেছে, তারে জমিন পর শুট করেছে, ও তখন ছিল। তো ওখানে একটা ভালো বন্ধুত্বর কোলাবোরেশন হলো, এদের সঙ্গে আলাপ হলো, বন্ধুত্ব হলো। আর তাদের সঙ্গে যখন আমি সিনেমা করতে আরম্ভ করলাম, ওদের সঙ্গেই সিনেমা করতে শুরু করলাম। আমার প্রথম সিনেমা আমি করি 95-এ,
যখন আমি এমএ করছি আর্কিওলজিতে। আর তখন যারা আমার সঙ্গে কাজ করেছিল, যাদের সঙ্গে আমি কাজ করি, তখন ওরা এফটিআই তে স্টুডেন্ট ছিল। কিছু লোকজন এখন আবার প্রচন্ড বিখ্যাত হয়ে গেছে। একজন আছেন বিনোদ সুব্রমণিয়াম, হি ইজ ওয়ান অফ দ্য টপ মোস্ট সাউন্ড ডিজাইনার, সাউন্ড রেকর্ডিস্ট ইন বম্বে। আরেকজন আমার যে সিনেমাটোগ্রাফি ছিল ওই সিনেমাতে শঙ্কর রামন, শঙ্কর এখন বিখ্যাত ডিরেক্টর হয়েছে। ও গুরগাঁও বলে একটা ফিচার ফিল্ম শুট করেছে, ডিরেক্টর শুট করেছিল কিছু 5-6 বছর আগে, আর এখন ওয়েব সিরিজ তে ডিরেকশন করে। তখন আমি 96-এ আমি বম্বে পৌঁছি। 96-এ যখন আমি বম্বে পৌঁছি, আমার তখন পর্যন্ত 2-3টে ফিল্ম হয়েছিল। আর ওই সিনেমা মারফতে আমি কিছু আর্টিস্টদের সঙ্গে আমার আলাপ হলো, যারা জে স্কুল অফ আর্টসে তখন আর্টিস্ট ছিল। এরা এখন most of them are quite well known. Jitish Kallat, রিয়াজ কমু, তারপরে বোস। আর এদের সঙ্গে আমার আলাপ হলো এক ট্র্যাজিক আর্টিস্ট বলতে পারেন, যে তখন প্রচন্ড নতুন কাজ করছিল, গিরিশ দাহিওয়ালে। গিরিশ দাহিওয়ালে আজকে ওর নাম বেশি শোনা যায় না, বাট হি ইজ ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট অফ দ্য বম্বে, যাকে বম্বে গ্রুপ বলা হয়, অফ দ্য লেট 90s। মোস্ট অফ দেম যেমনি যেতে রিয়াজ, জিতেশ, জাস্টিন পনামানি, আরো লোকজন আছে। ওদের সঙ্গে আমার গিরিশ দাহিওয়ালা মারফতের আলাপ হয়। গিরিশ তখন জে স্কুল অফ আর্টের আন্ডার গ্রাজুয়েট করছে। ওর সঙ্গে আমি সিনেমা বানাতে, ওর সঙ্গে একটা সিনেমা করি। আই স্টার্ট ওয়ার্কিং অন আ ফিল্ম ইন 97, আর 98-এ আনফরচুনেটলি হি কমিটস সুইসাইড। তো গিরিশের সঙ্গে আমার গিরিশ মারফতে আমি প্রচন্ড, যারা এরা বম্বে আর্ট ওয়ার্ল্ড এর জগৎ তখনও নতুন, তখনও ইট ইজ স্টিল বিফোর দ্য বিগ বুম অফ 2000, আর্লি 2000। সো ওদের সঙ্গে আমার প্রচন্ড ভালো বন্ধুত্ব হয়ে যায়। আর যেমনি জিতেশের প্রথম 1600 কেমল্ডে হয়েছিল, আমি ওখানে ছিলাম। রিনা, জিতেশের স্ত্রী, ওর যখন প্রথম শো হয় আমি ওখানে ছিলাম। রিয়াজের প্রথম সোলোতে ছিলাম। দিজ আর অল সোলোস হ্যাপনিং ইন দ্য লেট 90s। কেমল্ডে হচ্ছে, সাক্ষীতে হচ্ছে। তখন থেকে আমার একটা এই আর্ট ওয়ার্ল্ডের সঙ্গে প্রচন্ড, আমি আর্ট ওয়ার্ল্ডকে বুঝতে আর ওদের সঙ্গে ইন্টারাক্ট করতে শুরু করলাম। বাট 99-এ আমি বম্বে ছেড়ে দিই, ইন্ডিয়া ছেড়ে দিই, আই গো টু আমেরিকা। ওখানে আমি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে আমি পিএইচডি আরম্ভ করি অ্যানথ্রোপোলজিতে। অ্যানথ্রোপোলজি আমার যে কানেকশন ছিল আর্কিওলজি থেকে অ্যানথ্রোপোলজিতে করি। আর সঙ্গে সঙ্গে আমি সিনেমা বানাচ্ছি। তো আমার সিনেমা আর অ্যানথ্রোপোলজি আর অলমোস্ট অলওয়েজ সাইমেন্টেনিয়াসলি from 94-95 onwards আমি সিনেমা আর অ্যানথ্রোপোলজি একসঙ্গে করি। আর 2000-এ the whole of 2000 আমি আর্ট ওয়ার্ল্ডের সঙ্গে অত যুক্ত ছিলাম না। 2010-এ যখন পর্যন্ত আমার কিছু ফিল্মের কাজ একটু বাড়তে আরম্ভ হলো, তখন আমি 2010-এ বম্বের একটা গ্যালারি চ্যাটার্জি ইন লাল, ওদের সঙ্গে আমার যুক্ত হয়। আর ওদের ওখানে আমি দীর্ঘ 10 বছরে ওদের সঙ্গে আমি যুক্ত আছি। ওরা আমার সিনেমা দেখায়। আর নিউ ইয়র্কে আরেকটা গ্যালারি আছে, আইকন গ্যালারি, যেখানে প্রজ্জ্বল দত্ত, ওর সঙ্গে আমার বন্ধুত্ব হয় আমেরিকাতে। তো আমি আপাতত আমার এই বম্বের গ্যালারি চ্যাটার্জি লাল আর নিউ ইয়র্কের গ্যালারি আইকন গ্যালারি, ওদের সঙ্গে দে রিপ্রেজেন্ট মি। আমি এই দুটো গ্যালারিতে আমার কাজ দেখাই। মাঝখানে যখন এক্সপেরিমেন্টাল কলকাতায় আরম্ভ হয়, ওরাও আমার কাজ দেখিয়েছে, বাট এক্সপেরিমেন্টাল ডাজন্ট রিপ্রেজেন্ট মি। সঙ্গে সঙ্গে the whole of decade of 2000 আমি স্ট্যানফোর্ড থেকে পিএইচডি করে ইয়েলে 3 বছর লেকচারশিপ করে 2010-এ আমি ইউনিভার্সিটি অফ রোড আইল্যান্ডে প্রফেসর হই। এখানে আমি ফিল্ম স্টাডিজ পড়াই আর ফিল্ম মেকিং দুটোই পড়াই। তো এটাই হলো সংক্ষেপে আমার একটা। তাহলে তোমার যে আর্ট ওয়ার্ল্ডের সঙ্গে যোগাযোগ এবং সেটা কিছুটা সোশ্যাল
কিন্তু আরো এটা একটু একটু পরিষ্কার করে দিই যে তোমার ছবি এবং আশিসের ছবি দেখলে বোঝা যাবে কেন তোমার ছবি এমনি ফিল্মের মেইন স্ট্রিম আউটলেট গুলোতে দেখানো হয় না, তোমার ছবি মূলত আর্ট গ্যালারিতে দেখানো হয়। সেইটা একটা বড় কারণ তোমার এই বড় উপায় তোমার এই আর্টের জগতের সঙ্গে ইনভলভ হওয়া, তাই তো? কারেক্ট, কারেক্ট। আচ্ছা, এবার আমি যাই কিছু আমাদের মূল প্রশ্নগুলোতে। একজন আর্ট কলেজ থেকে পাশ করছে, ধরা যাক আর্ট কলেজ থেকে, অনেকেই আর্ট কলেজে যায় না, কিন্তু আর্ট কলেজে পাশ করছে ইয়াং গ্র্যাজুয়েট বা আর্ট কলেজের শেষের দিকে। সে মানে আমাদের শিক্ষা ব্যবস্থায় দেশে, এখানেও তাই, কিন্তু দেশে তো বটেই, যে এইবার সে বেরিয়ে কি ফেস করবে সে সম্পর্কে কোনো রকম এডুকেশন দেওয়া হয় না বলেই আমি জানি। একটা আইডিয়া, তার একটা রোমান্টিক আইডিয়া থাকে সেখানে যে কতটা মানে কঠিন, বাইরে ডগ ইট ডগ সিচুয়েশন। তো তুমি প্রথমে একটু অ্যাড্রেস করো যে আজকে একজন ইয়াং আর্টিস্ট, তোমার দেখা ওই 90-এর দশকের শেষ থেকে এখন পর্যন্ত তুমি যুক্তই আছো, সুতরাং তুমি তো পরের কার চেঞ্জ গুলো জানো, কি ফেস করতে পারে এবং কি এক্সপেক্ট করতে পারে। এটা এখানে যারা আছে আজকে জয়েন করেছে অনেকেই জেনেছে, কিন্তু দে লার্ন দ্য হার্ড ওয়ে। সেইটা নিয়ে কিন্তু তোমার দিক থেকে তুমি কি দেখেছো যে একটা ইয়াং আর্টিস্টের যে পথ এই আর্ট কলেজ থেকে বেরোনোর পর, সেটা সম্বন্ধে কি দেখেছো এবং কি জেনেছো যদি একটু বলো। I mean, fundamentally, art world in the last 20 years have changed dramatically. 90s, early 90s, mid 90s, art world was still not so deeply associated with market. It was, but not so deeply. এটা একটা important একটা মাথায় রাখতে হবে আমাদের কি art world, Indian art world has changed dramatically in the 80s, in the early 90s. তখনও liberalization হয়নি, art was yet to be commodified in the মানে কর্পোরেটাইজেশন হয়নি আর্ট মার্কেটে, তাই তো? commodification, corporate commodification হয়নি, in the sense that তখনও in the 80s, till the 80s and early 90s, there were few collectors who would buy art fairly randomly. কিছু ভদ্রলোক, কিছু লোকজন একটু ভাবনা চিন্তা করতো, আর বাট ওইটা এখনো art hadn't become a speculative commodity, and this is a very important issue, that artwork was a collector item, to be showcased, to be kept, to be collected, but it had yet to be transformed into a speculative commodity, and this is a very important shift. হ্যাঁ, এটা একটু এক্সপ্লেন করে দাও। আর্ট মার্কেটের ক্ষেত্রে স্পেকুলেটিভ কমোডিটি একটা টার্ম যেটা ইউজ করা হয়, এটা অনেকেই জানে না, এটার মানেটা কি? The speculative commodity হচ্ছে in the sense that we can think of, so basically what happens, and this is, one has to think historically from 1991. Once 1991 এ liberalization আরম্ভ হচ্ছে, the opening up of liberalization transformed the Indian market generally, as we know, and we are seeing its impact, right? We continue to see its impact right now. We are 80s India and post 91 India, two dramatic different universes. So in that context, and that has had impact with every object in the marketplace, and so it does with the art world too. Earlier, যেমনি আমি বলছিলাম, art object, either in the form of painting, sculpture, etc., any art object was considered to be a collector's item. That's how the capital would flow. They would be artists, they would be collector would buy work, and there would be a movement of capital. Most artists during those years lived off what you could call a patron-client relationship. There were patrons and there were clients, there were collectors, there were artists. But this shifted dramatically in the late 90s when suddenly art object transformed into objects very similar to
very similar to stocks, very similar to property. That is that you invest in these work. So এখানে একটা shift হচ্ছে from patron client, it becomes from commodity and capital. So suddenly artwork transforms into a commodity which has a possibility of its value increasing over time. Therefore, what happens is that you can speculate. And this becomes, this starts in the 90s, around the time when I get involved with art market, 96, 97. But by early 2000, when the art market boom happens, so as to say, this becomes like a huge thing. A lot of young artists' work are being bought by astronomical amounts of prices, essentially because you buy young artists, you hold that artwork so that at certain point of time, the value of that artwork increases, and that artwork then becomes part of what you could call a speculative capitalism. Speculative capitalism is basically the kind of capitalism that we are very much part of, where at the center of this capitalistic system is a speculative desire, which you see it in stock market, you see it in property. When I mean by speculative, it basically means that the commodity's value shifts over time on the basis of how that particular commodity is imagined to be important. For instance, which is one of the easiest way of looking at it would be the way property prices shift, right? In the sense, or how stock market shifts. So today, most collectors are not mere collectors who are collecting for art's sake. They collect objects, or they don't collect, they buy objects. They buy objects as similar to stocks. So this is something very important that artists, contemporary artists, young artists needs to understand, that the contemporary art market is no more just a mere market in which the value of the object is not necessarily an artistic value. The value of the art object is also a commodity value. This is a very important thing that needs to be understood. So if there are young artists who are interested in entering the art world, they need to understand that great artists are not necessarily a product of the intrinsicness of the art. Great artists today are also the product of a certain market sensibility. Now, this, although in India begins in the early 2000s, the rest of the world, the European art market, the American market, this is something that had happened in the late 60s, early 70s, and the 80s. So much so that there's a very important book which I always talk about, is a book called The Art World by a sociologist, Berger. If I at some point of time I can put up a link on the chat. John Berger, The Art World, which is a very important book that I think everybody should read, because he spends nearly 10 years as a sociologist and anthropologist in the New York art world in the 70s and the 80s, when the New York art world is becoming what the Indian art world is now. It is transforming from transforming into a commodity marketplace. So he has a very brilliant argument. He says his basic question in the book is, what is a masterpiece? What is an artistic masterpiece? And he comes out with a very brilliant analysis, which is fundamentally an anthropological and a sociological analysis, where he argues that the intrinsic artistic value of an artwork has very little to do with the artist. That great artwork has very little to do with the artist. He even kind of points out that it is just 10% of the artist's
artist's work. The rest, the 90% he argues, is the network in which that particular art flows, the artwork flows. So he's arguing, he just not only argues, he shows fairly empirically that artwork becomes important first by which gallery that work is shown, the art critic who values or writes about the work within a historical context, the museum which eventually would procure or buy that artwork, the collector who buys it, eventually the art historian who evaluates it. So there's a whole trajectory. So he looks at work of artists, great artists like Andy Warhol, the abstract expressionists, and many of these, so he looks at all these artwork that he's got a very important argument that the work of the making of a masterpiece happens because the artwork moves across a certain discursive ecology, which is networks of galleries, gallery owners, art critics, journalists, journals, then museums, institutions, art historians. It is through this process that the work becomes a masterpiece. So for young artists in India, this is something very important, that just merely producing a work of art is not enough. You have to circulate that work of art in a certain discursive ecology. And that discursive ecology consists of all these elements: galleries, art critics, art historian, institution, journalist, art magazine, which is now what it is. The term art world comes from John Berger's book, that this is the world which has all these different actors, so as to say, who play a very important role. So this is something that is very important to keep in mind. আমাকে আমি একটা জিনিস এখানে বলি, আমার পরের প্রশ্নটা এটা থেকে খুব ভালোভাবে সেগওয়ে হবে, কিন্তু তার আগে একটা জিনিস তোমাকে জেনে নিই, যেহেতু এখানে সবাই ইন্ডিয়ারে, এই যে তুমি এটা বললে ডিসকার্সিভ ইকোলজির ব্যাপারটা, এখানে যদি তুমি তো আবার নিউ ইয়র্কে শিফট করে গেলে জন বার্জারের বইয়ের রেফারেন্সে, তোমার ইন্ডিয়ার আর্ট মার্কেট এবং গ্যালারি সিস্টেমের সঙ্গে যে পরিচিতি, তার থেকে তুমি এই ডিসকার্সিভ ইকোলজিতে পার্টিকুলারলি ইন্ডিয়ান ইডিওসিনক্রেসি কিছু দেখেছো কিনা, দেখে থাকলে কি? তো এটা দেখো, আমি I think John Berger's boy is very important because fundamentally he is talking about the nature of the art world. The nature of the art world is no different than what it is in New York and it is in India. This is something that you have to keep in mind. Art world is a globalized form. And this is something very important, that after 91, after liberalization, India is very much firmly part of the globalized economy. So the reason John Berger is very important, even though he's speaking about New York, is that the basic ideas work very similarly to what's happening in the Indian art world. The only difference is, or even the Chinese art world, or any of these new emerging post non-European art world, is that they are fundamentally part of a neoliberal, late capitalist global economy. This is something we have to fundamentally understand, that today, I can talk about myself. I am an Indian living in America for the last 20 years. I show in Calcutta and in New York. I'm very much part of an international, globalized, neoliberal art world. I think this is something that, again, that we need to understand, that this is the idiosyncrasies that you talk about. It is no more idiosyncratic. The Indian art world is not idiosyncratic in any sense. It's very much part of the globalized art world. For instance, artists' works produced in India, either in Baroda, or artists living in Baroda, Calcutta, Bishop and Shantiniketan and Bombay, or in South,
Their works are now circulating all across the globe. So this is something we have to understand, that and I think the reason you have to understand this is because then as an artist, you have to then figure out what kind of artwork you want to produce, and I'll speak about that later. But first we have to understand the global neoliberal nature of contemporary art world. এখানে আমার একটা একটু কন্টেনশন আছে যে ইয়েস, ওইটা তো ফান্ডামেন্টাল জায়গাটা তো বুঝতেই হবে গ্লোবালাইজ, কিন্তু আমরা লোকালটাকে হারিয়ে ফেললে তো চলবে না। ধরো ইন্ডিয়াতে নানা রকম, ইন্ডিয়া বা চায়নাতে আবার অন্যরকম, একটা দেশে তার যে ধরো নানান রকমের অ্যাফিলিয়েশন, নানা রকম পুরনো ফিউডাল নেটওয়ার্কিং বা ইভেন জাতপাত, ধরো লেটস সে লোকাল কিছু, ওইটাকে আমি ইডিওসিনক্রেসি বলছি, সেটা তো কি একেবারে ঢাকা পড়ে গেছে এই যে গ্লোবাল স্ট্রাকচারের নিচে? না, একদম না। আমি বলছি না কি তুমি এই লোকাল ইডিওসিনক্রেসিসটাকে ইরেজ করো। আমার বক্তব্যটা আছে কি লোকাল ইডিওসিনক্রেসিস যে 80s কিংবা 90s এ ছিল, ওই যে ভ্যালুটা ছিল, the import of local idiosyncrasies have considerably gone down. Now, having said that, let's say, then we have to go into particularities, because let's say there's a big difference between, let's say, the micro art world of Calcutta, for instance, which has seen dramatic shift over the last 40, 50 years. The Bombay art world is very different. The Delhi art world is very different. Now here, then we'll have to speak about particularities, about galleries, about art critics, about a certain micro-discursive ecologies of these places. However, now having said that, that these micro cultural discursivities were important, but within the contemporary times, I would argue that these micro elements of caste, for instance, of within the art world, they don't matter so much. I think it is important for an artist's cultural background, artist, historical, biological, not biological, ideological background. Those are where these idiosyncrasies makes a lot of difference. But the way the market functions, and that's what I'm trying to emphasize, the way the market functions, it has a certain logic of neoliberal late capitalist speculative logic. Tinte shabd we have to keep in mind: neoliberal, late capitalist, and speculative. These are three very important words that we have to keep in mind whenever we think of the art world, because these three words are fundamentally to understand what is happening with now we are almost in the early part of 21st century, like almost the second half of the early part of 21st. The first 1/4 of 21st century is almost done. তাহলে আমি এবার পরের প্রশ্নে যাই, যেটা করার পর আমি একবার ওটা খুব ভালো জায়গা হবে থামার, যে নক করব কারো কোনো প্রশ্ন মন্তব্য আছে কিনা। এখনো পর্যন্ত কোনো হাত আমি দেখিনি। আচ্ছা, এই যে ডিসকার্সিভ ইকোলজির কথা আমরা বলছি, এইটা ভিসাভি, আমি ভার্সাস বলছি না, ভিসাভি এর পাশাপাশি বা সঙ্গে সঙ্গে একটা অনেক সময় এটা কথাটা ওঠে প্যাকেজিং, ইউ আর প্যাকেজিং অ্যান আর্টিস্ট। এই দুটোর মধ্যে তুমি মানে অবভিয়াসলি দুটো এক জিনিস যেমন নয়, তেমনি একেবারে আলাদাও নয়। দ্য প্যাকেজিং ইজ মানে একটা বড় ওভারল্যাপ আছে ডিসকার্সিভ ইকোলজির সঙ্গে। এইটা নিয়ে যদি একটু বলো, যে প্যাকেজিং মানে ওটা, প্যাকেজিং কথাটার মধ্যে একটা নিন্দা সূচক একটা স্ল্যান্ট আছে, কিন্তু আবার আমি যদি একটু অবজেক্টিভ জায়গা থেকে দেখি, এই ডিসকার্সিভ ইকোলজির একটা বড় জায়গা, তুমি এতক্ষণ যা বললে সেটাকে তো প্যাকেজিং বলতেই পারি, কিন্তু প্যাকেজিং কথাটা আমরা একটু কন্ডেম করার জন্য বলি। তো এই দুটোর মধ্যে যে একটা সম্পর্ক, ওভারল্যাপ বা অনেক সময় হয়তো কন্ট্রাডিকশনও থাকতে পারে, সেটা নিয়ে যদি তোমার কোনো ধারণা থাকে। প্রথমত, if you've understood that this world is market, right, then as an artist we have to understand, do we want to participate in this market or not? This is a fundamental question. Now, when I talk about discursive ecology, there are different nuances within the discursive ecology.
So therefore, what I was trying to emphasize in my earlier interjection is that first, let's understand what is the nature of the discursive ecology, right? Once we've understood the nature of discursive ecology, we then have to understand how that as an artist, do you want to participate in discursive ecology? The moment you participated, then you have to locate how you participate. Now, this is something very, very important. How do you participate? Now, if you look at the nature of, now here I want to speak about both the packaging and the idiosyncrasies of the artist. Ami je aage bolchilam, which was basically about the nature of the market. Now, let's talk about what is the artist's response. And here I'm just going to speak about myself. So you have 2 or 3 options you have when you want to be when you want to participate in this discursive ecology as an artist, is that where is your position? What then it means to be an artist in this highly market-driven commodity, speculative commodity discursive space? What is the role of the artist? What does the artist do? So here the question then is that then the idea of the artist, what is the artist bringing to the world, right? Now into this art world. Now this is where you have to this is where you have to think, is that the art world, unfortunately, because it's a globalized art world, it has a certain vocabulary, it has a certain discursive ideology at place. A discursive ecology has a discursive ideology. Certain art objects will circulate far more than other art objects, because these art objects are associated with a certain discursive ecology. I'm kind of speaking theoretically, but let me give you one very simple example. If you see a lot of contemporary artists today, it's a very, very small, like a very micro thing that I'm talking about. You would see a lot of young artists or artists naming their artwork in English. This is a very important thing, right? To me, somebody has made a painting or a sculpture, you will see the name of the object is in English. Now, here is a very important politics of the artist. The moment you're naming the object in English, that means you are locating your artwork within a discursive ecology, which will then allow that artwork to float easily because the object's name is in English. But the moment if you put the name, let's say in Hindi or in Tamil or in Bangla, automatically you will realize that the artwork stops moving. Now, this is something that has to be, this is a very, very small thing, is that if you understand this is a market, this is a global market, which flows, which has certain networks, then like anything in network, network, one of the good example of network is riverine network. Like rivers are networks, right? So in order for objects to float on a riverine network, it needs to float. It needs to, it can't be, if you make something made out of, let's say, iron, it will just fall down, right? You need to create an object, it flows. In the same way, when the moment you put something, a name in English, it floats, and you put a name in Hindi or Bangla or Tamil, it will not float. Now this is the question that the artist has to decide. How much you want to float, how much you want to move within this discursive ecology. And this is where I would say the politics of the individual artist comes to play. For instance, my work, I have been working I've been in America for 20 years. I have always made my work in Bangla and in Hindi. I do not make works in English. And this is my politics. And often I have been asked that, why don't you do that? Because for me, the politics of creating an art world is to resist this globalized neoliberal world. Although I'm part of it, like all of us are part of capitalistic, in the larger capitalistic ecology. The very fact that I'm speaking to you on Zoom, I'm using a laptop. All of us are using laptops. We are talking on Zoom, which is a multi-billion-dollar company right now. We are all part of this kind of the capitalistic. And that is something we have to understand. In order,
and this is something I would argue that artists need to understand. We need to understand the ecology we are part of. Either it is in India, where we are part of nationalistic universities and where we are trained, we are part of, then eventually we become part of a globalized network. In all these contexts, I think the important thing for artists today is not so much to spend time thinking about the technicalities and the skill. That is very important. But the question is, what is the nature of the world we are getting into? Once we understand the nature of the world, or let's say once we have the clue what is this nature of the world, then we as artists can decide our position. So in my case, I very clearly have decided my position, although for the last 20 years I have been in the US, is that I will make works in Bangla, I will make work in Hindi, which is located within India. And I mean, I don't want to participate in the globalized neoliberal speculative ecology. কিন্তু আশিস, তোমার মানে তোমার ফিল্মে তো সাবটাইটেল থাকে, তাহলে এই যে আননোয়েবিলিটি অফ দি আদার, যেটা ফুকোর কথা, সেখানে তুমি যেরকম পার্টিসিপেট করো, তুমি কিন্তু সাবটাইটেল দিচ্ছ, এমন নয় যে তুমি সেটাতে একটা ক্লু দিচ্ছ না, তাই তো? না, এখানে কি হচ্ছে, সাবটাইটলিংটা তো সাবটাইটেল, সি here you are, I think something very important, that to participate in a conversation does not mean you're selling your soul. What I'm trying to emphasize is that you need to understand the ecology in which you are part of and then decide what positionality you take. My position is very clear, that I am making works which I believe has a certain universal, let's say, resonance, and therefore subtitling is one way of doing it. And this is not just part of the art world, this is also part of the cinema world, where, you know, the reason Satyajit Ray becomes important, not because his film was in Bengali, but also because it was subtitled. So that's it. So it is something, it's a larger world. Subtitling also, the issue of subtitling, let's go to a little historical detail. The birth of narrative cinema, for instance, either you look at Griffith or you look at any of the early 20th century films, were cinema with intertitles. Let's say if you look at even Raja Harishchandra in the print that we have is 1917, it has multilingual subtitles, so intertitles. So within the world of cinema, language subtitling is very complex interrelationship. So what I was trying to emphasize was basically very simply that I think and this is to answer your first question or your second question, is that for a young artist who wants to enter into the art world, it is not just important to be a very skillful craftsman, but it is also very important to understand the discursive ecology in which we are part of, and then the positionality of the artist within the discursive ecology. কিন্তু তাহলে সেখানে আমি একটু সিনেমা ছেড়ে একটু ভিজুয়াল আর্টস এর ফিরি, যে এই যে প্যাকেজিং এর ব্যাপারটা বললাম, যে ডিসকার্সিভ ইকোলজিতে পার্টিসিপেট করা আর প্যাকেজ, মানে একটা আর্টিস্টকে ওইভাবে গড়ে মার্কেট করা হচ্ছে, এই জায়গায় কি একটা আর্টিস্টের এটাকে চিহ্নিত করার, যে আমি প্যাকেজিং এর মধ্যে যাব না কিন্তু ডিসকার্সিভ ইকোলজির মধ্যে থাকবো, সেটা কি একটা ফিজিবল পজিশন? নাকি তুমি ডিসকার্সিভ ইকোলজির মধ্যে গেলে প্যাকেজিংটাও তোমাকে মেনে নিতে হবে, প্যাকেজিংটাকে যদি আমি একটু নেগেটিভ কনোটেশনে ধরি, সেটাকেও তোমার মেনে নিতে হবে? The answer is difficult. Now, and therefore, the question to the answer is that how much do you want to participate in this discursive ecology? The moment, so because discursive ecology also has certain gradation, right? For instance, let's say another example, আমরা যখন যে দুর্গাপূজা দেখি, a lot of contemporary artists from Calcutta, Bengal, they participate in the Durga Puja ecology, right? That's Durga Puja acta ecology. That's also now, over the last 20 years, the Durga Puja has become a very highly commodified festival. It's a very commodified world where it's not the art world, it's a different kind of a world, where you have a lot of young artists participating as sculptors, as designers,
So here, and it has its own systems of rewards. There is a whole rewards are there. There are also art critics writing about it. When I mean by art critics, people who are writing about Durga Puja pandals, and then you have the whole, let's say, newspaper and social media ecology. This is also, for instance, in that world, for instance, and this is just an example, for an artist to get into that world, you have to then you have to package yourself for that discursive ecology, for instance. In the same way, if you want, so that's a choice of an artist, that I want to be part of the Durga Puja world. So if somebody wants to be part of, let's say, the Bombay art world or the Indian art world, you have to then relocate yourself. You can't be, let's say, in Bolpur, or you can't be in let's say, in Patna. You need to, for example, a good example of a Patna-based artist who's now considered to be one of the foremost contemporary artists, I'm forgetting his name. তাহলে কি তুমি বলছো যে একজন আর্টিস্ট ডিসকার্সিভ ইকোলজিতে যে পার্টিসিপেট করছে, এই যে কে তোমার জন্য লিখছে, কোথায় লিখছে, এই জিনিসগুলো যখন ইম্পর্টেন্ট হচ্ছেই, তাহলে তুমি প্যাকেজিং কথাটাকে যেভাবেই, যে লেন্স দিয়েই দেখো, যেভাবেই ডিফাইন করো, ইন ওয়ান ওয়ে অর আদার ইট ইজ আ ফর্ম অফ প্যাকেজিং. Definitely, I think there is, yeah, I mean, to answer the back, I mean, I'm not, like, see, the moment you become part of this kind of a marketplace, you have to, there are certain rules you have to play by, right? You need to create a certain kind of, you have to understand this is how the marketplace works, and then you have to decide your own positionality. How much do you want to be packaged as an artist? And I think yeah, that's, and how much, I think the fundamental question for a contemporary artist today is that this is a question of livelihood, and I think this is very important, is that how much, this is the issue of packaging and discursive ecology, is that how much of your livelihood is dependent on this discursive ecology. তাহলে আমি অন্য দিক থেকে প্রশ্নটা করি, একজন আর্টিস্টের পক্ষে প্যাকেজিং এরিয়া কি ডিসকার্সিভ ইকোলজিতে থাকা সম্ভব? আবার বলো। একজন আর্টিস্টের পক্ষে প্যাকেজড হব না, কিন্তু ডিসকার্সিভ ইকোলজির মধ্যে থাকবো, সেটা কি সম্ভব? হ্যাঁ, সম্ভব. It's a difficult, this is where the livelihood question comes, is that how much is your livelihood, your life, your bread and butter dependent on that art world, right? Let's say in my case, very clearly, my livelihood is dependent on my academic world. So therefore, I can create a body of work which can resist the neoliberal ecology, and that's my politics. However, let me also kind of underscore it, that again, this is something very important, that we are firmly, deeply within a capitalistic world. There's no escape from capital. One, the only escape, a marginal escape, is escape from the market. How much you have to decide which margins, how much at the margins of the market you want to be. That is where the packaging depends, is that if you want to be deeply in the center of in the market, because your livelihood is dependent on it, then you have to undoubtedly be packaged in a certain way. But again, keep in mind that packaging does not mean that you'll be successful, because packaging also means that you're deeply in the market, you become part of a competitive market space, speculative market space. A lot of other dynamics are at play. আচ্ছা, তাহলে এখানে আমি একবার জেনে নিই, কারো কোনো প্রশ্ন বা মন্তব্য বা ডিসএগ্রিমেন্ট আছে কিনা, বা কোনো কিছু রাখতে চাও কিনা কেউ, এখন বলতে পারো। হ্যাঁ, সন্দীপন বলুন। অ্যাকচুয়ালি আমি যেটা জানতে চাইছি, যে এই যে এসকেপের কথা বলা হচ্ছে, যে আমি মার্কেটে পার্টিসিপেট করব কি করব না, তার যে এসকেপের একটা পয়েন্ট আমার কাছে থাকছে, এবারে এসকেপটাও তো আমার একটা পলিটিক্স হতে পারে। Definitely প্রশ্ন, হ্যাঁ, absolutely হতে পারে। I think ওইটাই, see, there are এখন market, see, now you have to understand the nature of market. There are many kinds of market, right? So for instance, if you look at let's say an earlier form of market, so for instance, let's say
market before neoliberal capitalism is a very different kind of market. Market after neoliberal capitalism is a very different kind of market. So within the space of market, there is I would say, you can participate in the market, you can participate in different ways in the market, and you can be completely outside the market. Now, this is where the choice of the artist comes, right? For and this is definitely a part of politics. There is no denial of that. There's how much you want to participate in the marketplace. Do you want to even be part of you? I mean, I think what I'm trying to suggest is that it is not necessary to be part of the gallery world to be an artist. You can be outside of it, right? Now the question is that, can you be outside of the gallery world, the market world, and still be part of the discursive ecology? For instance, let's say, Banksy, great example. He's not really part of, at least he's right now part of the very much part of the world of art market, art world. But if you look at earlier Banksy, he was, we don't even know who Banksy is, for instance, but earlier his work was, he would create perishable works on street walls, right? Now his perishable works are then created into work of art. So Banksy is a good example who is engaging with the market at his own term. Now, all graffiti artists don't become Banksy, but all graffiti artists are artists. Now, this is a very important shift, that you can be a graffiti artist and be an artist because you're part of a discursive ecology. You're making graffiti on the streets of Calcutta. You're part of a certain discursive ecology. But then you can also, at some point of time, in the case of Banksy, he becomes commodified, right? Today, for instance, you must have seen this video that came out last year. He was a work of his was in Sotheby's and it got shredded. Now that shredded artwork is being sold for millions of dollars. So the question is that there are many examples of different kinds of artists, how they are negotiating within this marketplace. And this is something, again, what I want to emphasize is that as young artists, it is very, very important, as important, I would argue, as important as you are focusing on your craft and your skill, to understand the nature of not just the world we exist in. I think most all artists are political beings in some ways or the other. And I think, especially if you're in Calcutta and Bengal, politics, as an artist, you become political. But it is also important to understand the way the art world works. What is the characteristic of the art world? And in that context, once you make an informed understanding, then as an artist, you can then decide your intervention and how you want to negotiate with it. আর কেউ? আচ্ছা, এখানে আমি একটা জিনিস বলে দিয়ে আশিস, ব্যাংকসি কিন্তু গ্রাফিটি আর্টিস্ট না। গ্রাফিটি আর্টিস্ট হচ্ছে পার্টিকুলারলি গ্রাফিটি ওকে মনে করে না, কারণ গ্রাফিটি আর্ট হচ্ছে ট্যাগিং বলে, লেখা। Banksy is not all street artists are graffiti artists. True. But graffiti artists are a kind of street artists. I agree with you. Yeah. আর কেউ? আর কারো কোনো প্রশ্ন? তাহলে আমি এবার পরের আমার প্রশ্নে যাই। সেটা হচ্ছে, এই ধরো ডিসকার্সিভ ইকোলজি বলে যেটাকে আমরা চিহ্নিত করছি, এর মধ্যে যে গ্যালারি মার্কেট যে অপারেট করে, আমি ইন্ডিয়ার কথাই বলছি এখানেও সব জায়গায় আছে। ইন্ডিয়াতে একটা পার্টিকুলার কারণে আমি ইন্ডিয়ার কথা বলছি, এর মধ্যে একটা চূড়ান্ত একটা এলিটিস্ট জায়গায় এটা অপারেট করে। এমন গ্যালারি আছে যেখানে ধরো আর্ট কলেজের যে ডেমোগ্রাফিক, অন্যান্য স্টেটে কতটা কি আমি জানি না, পশ্চিম বাংলায় অন্তত জানি, তাদের এই এলিটিজমে অনেকেরই অসুবিধে হয়। তারা তার যে অ্যাটমসফিয়ার এবং সবচেয়ে বড় কথা ইংরেজির ব্যবহার, সেই জন্য আমি ইন্ডিয়ার কথাটা বলছি আর কি। অন্যান্য স্টেটের আর্ট কলেজের ছাত্রছাত্রীরা কতটা সাবলীল ইংরেজিতে আমি জানি না,
আমি শুনেছি বেটার, একটু বেশি সাবলীল, কিন্তু পশ্চিমবাংলায় আর্ট কলেজ থেকে পাশ করা একটা অ্যাভারেজ ছেলে মেয়ে এমন এমন অনেক ভালো হয়তো একটা আলোচনা হচ্ছে বা একটা ইভেন্ট হচ্ছে একটা গ্যালারিতে বা কোনো একটা ইনস্টিটিউশনে, সেখানে তারা পা দিতে ভয় পায়। তাদের মানে জাস্ট আমি ইংরেজি বলতে পারি না শুধু না, একেবারে যেরকম লোকজন যেরকম ভাবে সেই থালায় করে করে ছোট ছোট স্ন্যাক্স নিয়ে আসছে, সেই সমস্ত গুলোর সঙ্গে তারা পরিচিত না। এই ব্যাপারটা সম্বন্ধে তোমার কি অবজারভেশন, যে সেখানে তারা কিন্তু কমপ্লিটলি ডিসকার্সিভ ইকোলজিতে পার্টিসিপেট করায় তারা একেবারে সরে থাকে। এসকেপ বলতে তারা যেটা মনে করে সেটা হচ্ছে একেবারে ওটা থেকে মানে অ্যাকচুয়ালি ভয় পাচ্ছে বলে যাচ্ছে না, এবং তার ফলে মানে তার মানে কি যে ডিসকার্সিভ ইকোলজিতে পার্টিসিপেট করতে গেলে তোমাকে ওই কতগুলো ট্র্যাপিংস আয়ত্ত করতেই হবে। শোনো, ডিসকার্সিভ ইকোলজি তো আমি বলছি, এটা যে তুমি জিজ্ঞেস করছো ইট ইজ নাথিং এলস বাট এলিটিস্ট। এটা তো তোমাকে এটা তো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড that the Indian art world is historically been an elitist space. This is তাহলে একটা আর্টিস্টের মানে অন্য কোনো উপায় নেই না, এই এলিটিস্টের। আমি তো এটা বলছি না, আমি তো আর্টিস্টের কথাই বলছি না, আমি তো আপাতত বলছি আর্ট ওয়ার্ল্ডের কথা। আর্ট ওয়ার্ল্ড, ইন্ডিয়ার আর্ট ওয়ার্ল্ড চিরকাল এলিটিস্ট ছিল যখন থেকে এই ওয়ার্ল্ডটা হয়েছে। এই যে আগের কথাটা হচ্ছে ক্লায়েন্ট পেট্রন রিলেশনশিপ, ওটাও তো এলিটিস্ট ছিল ওখানে। হ্যাঁ, কিন্তু ধরো ইট অল ন্যারোস ডাউন টু এখানে যারা আছে তারা হচ্ছে সবাই ইয়াং আর্টিস্ট, মোস্টলি ইয়াং, অনেকে হয়তো একটু বেশি বয়স, কিন্তু তাহলে তার যখন মানে এই এত কথা যখন ইট ন্যারোস ডাউন টু মানে আমি কি করব, এইরকম একটা জায়গায় কলকাতায় কিছু গ্যালারি আছে যারা যে ইভেন্ট করে সেখানে যেভাবে কথা বলা হয় এবং যা হয় সেখানে তারা জাস্ট যেতে ভয় পায়, কি করবে সে? I mean, this question is that you have to decide if you want, because see, আমি বলছি যখন আমার অভিজ্ঞতা বলছি, আমি যখন 90s এ বম্বে আর্ট ওয়ার্ল্ড এর সঙ্গে একটু শুরু করলাম, আমি যখন আমাদের এই যে বন্ধুদের কথা বললাম আপনাকে আগে, তখন তো সবাই তখন বম্বে আর্ট, see, it was a very intimidating place. Please keep in mind that these are closed, these are gated communities. Right. You have to understand that these any word, এর কোনো অল্টারনেটিভ ইন্ডিয়ার ক্ষেত্রে তোমার কি মনে হয় করা যায় বা আছে বা ঠিক আছে, আমার প্রথমত এটা বোঝাতে দাও কেন এটা গেটেড। These are gated communities where there are gatekeepers. So for a young artist, if he goes to a gallery, if he goes to the gallery just to show his work, the gallery will decide if it is good or bad. Now, the good or bad of the gallery will be decided by what the gallerist thinks, right? So we have to understand that it is just not, for instance, when you even an art college is a gated community. Not everybody can become an artist. You have to give exams, you have to have certain, you have to pass and then get into the college. So please, let's understand that as an artist, you have to constantly negotiate with different kinds of intimidating gatedness. দরজাটা বন্ধ থাকে, দরজাটা খুলতে হয়, দরজাটা খোলার জন্য you need to have certain keys. That keys, for instance, when a young student in class 11 and 12 goes to the college, he needs to have certain skills to draw well, to paint well. That is the key that he enters into the college. After he has finished his undergraduate degree, he has certain more keys, and then he goes to the gallery world. Again, that requires keys. So we have to understand the basic nature of contemporary world is that these are gated space. Each of these worlds are intimidating, and therefore you have to be socialized into entering these worlds. So if an artist who is is uncomfortable within this English speaking elite space, if he wants to get into the world, you will have to get socialized into it. কিন্তু তাহলে কি তার কোনো অল্টারনেটিভ স্পেস তৈরি করা যায় না? এই অল্টারনেটিভ স্পেসেস তৈরি করতে গেলে you have to think alternatively, right? That is a fundamental thing. You have to think alternatively. You have to have alternative practice. You have to
And that will depend. And there has been instances in Bengal and other places. You have artist communes and artist groups. You have to think differently. Like, for example, I'll give you an example in the city I live in. This is a very good example. So I live in a city called Providence in the state of Rhode Island, which is about an hour south of Boston. Now, Providence is very well known for two very important international institutions. One is Brown University, and the other one is Rhode Island Institute of Design, which is considered to be one of the topmost design art schools in the world. Now in Providence, it's a home for another amazing institution called AS220. You can Google it. A for Apple, S for School 220. Now AS220 was started by a couple of artists about 30 years ago. So these were artists who were very disillusioned, exactly like many artists in India, with the system. And this is like when about 20-30 years ago, we talked about the height of the American New York art world, the art world that John Berger is critiquing in his book, The World Which is Highly Neoliberal Market-Based. So these artists were very, very disillusioned, 2 or 3 people. So what they did is that they decided first to start a commune, a small group of people. They get together. They bought, they had certain, they bought some spaces with the money they had. And then they started inviting artists from all across America, who started working together, producing works together. And today, what they have today is something very stunning. So this commune, this AS20, was able to accumulate. They understood the nature of market in about 20-25 years ago. So what they did very, very smartly is that they bought old, decrepit property in Providence. Right? So Providence is historically was going through a deindustrialization phase. Big industries were going out and large spaces were getting abandoned. So these bunch of artists, they took bank loans, they did all sorts of things, and they bought these lands, these houses, and they made into artist commune. Over the last 20 years, these artists, these houses have amassed a lot of property value. So what they do is that they today, for instance, I'm not sure, but they have about 50 or 60 flats and apartments which they give off rent. From the money from the rent they run, which is now considered to be one of the most successful art organizations in America, independent art organization in America. And what they do, they have a series, they're committed not just to visual art, they have a whole space for music, they have a whole space for other galleries. And what they do for galleries is something which I think is very radical. So they have 3 galleries where anybody from the state of Rhode Island can show their work. They are what they consider themselves as non-curatorial. So anybody can go and show their artwork, and there is a wait list. And the wait list, for instance, is slightly long, let's say 3 years. JJ School of JJ Theatre, for instance. Anybody can show their artwork. So this is another alternative, for instance. I mean, all of you, if you have a chance, just look up AS220 on the web. It's quite a stunning example of an artist-driven community in America. And there are many such communities in America. Which is very interesting, that America is the center of this market neoliberal speculative art world, but there also you have these alternative forms of artistic community, and that's an example that one can think. And I think in Calcutta, in Bengal, we did have such. হ্যাঁ, যেমন কলকাতার শহরতলিতে বেহালা থেকে আরো ইন্টেরিয়র চাঁদের হাট বলে একটা অর্গানাইজেশন, মানে কমিউনস এন্ড কালেকটিভস ইজ দি আনসার। কিন্তু এখানে একটা ছোট প্রশ্ন, I would say that is one of the answers. Okay, হ্যাঁ, one of the answers, সেভাবেই বলা ভালো। একটা ছোট্ট প্রশ্ন, যে নন কিউরেটোরিয়াল কথাটা তুমি বললে, তার মানে যে কোনো কেউ যা খুশি শো করতে পারে সেখানে, সেটার কি একটা পিটফল নেই? দেখো, this is now the question. This is where the fundamental question then becomes: is who then is an artist, right?
এখানে যে non-curatorial ideology questionটা হচ্ছে is that who is an artist? And the question is that everybody produces. We are all doodlings, writing poems and doing all sorts of things at our houses. The moment you come to a discursive ecology, now what AS220 does in this non-curatorial form, it is arguing that there is a possibility of a discursive ecology which allows individual the big step to go out and show their work, right? The act of showing or sharing something to the public sphere is something important, and I think a non-curatorial gallery allows that, and that is very important. Now, pitfall becomes an issue. This is an art world problem, right? Yes. This is an art historical problem, more important. It's an art is that then what is a work of art? What is the historical work of art? Then can anything be a work of art? Then I think the argument would be that what is the work of art and what kind of discursive ecology it is functioning. For instance, I mean, we were talking about the other day about Tapati Dee's book on Durga Puja pandals. Is that a work of art? Right? How do you think of it? For example, the other fundamental question that comes, and which I have a very serious problem, is that the difference between high art and folk art. So is Madhubani paintings are considered folk art, Warli paintings are considered folk art. Why are they considered folk art? What is folk? It's an art historical problem. What is folk? Now, if you look at within the context of the history of Indian art history, that the idea of folk comes from colonial art historians and who then differentiate between that this is classical, this is traditional, this is folk. Or let's say in the case of the other thing that happens, which is a fundamental crisis in cinema, for instance, at least for me, is you distinguish between mythological cinema and non-mythological cinema. Where is mythological? What is myth? In India, we don't have myth. Everything is part of history. Everything is part of history. And therefore, the question of myth as something outside of history itself is a problematic term. In the same way, folk as outside of art becomes problematic. Now, is Chhau a folk dance or a classical dance? I think this kind of a break is art historically problematic. Unfortunately, within the history of Indian art historical tradition, these issues are not being questioned. Or if they've been questioned, they have been sidelined. So in the same context, when we talk about non-curatorial ideas, the question is that who then curates, right? And here is the question of discursive ecology that comes in. What is the nature of discursive ecology? Then who is outside the discursive ecology? Can that be a separate discursive ecology? So the idea of discursive ecology is that we're talking about multiple kinds of discursive ecologies. So here you have to understand, as an artist, again, going back to the artist, here, as an artist, we need to understand where we are going to place ourselves, and then how do we negotiate with that discursive space. Now, in your question, then if you want to be part of the Indian art world, the flourishing Indian art world, then obviously you'll have to go to a gallery that will package you in a certain way. But then if you want to be, let's say, in a discursive ecology of Durga Puja art world, then you have to go to a different networks. So one thing we have to understand, there are different networks, different discursive ecology. And as an artist, we have to decide where we place ourselves. ওকে, তাহলে আমার এবার পরের প্রশ্নটা করি যে এই যে এই যে এখন তো ইন্টারন্যাশনাল সব বিয়েনালে এবং আর্ট ফেয়ার আর বিয়েনালে টাইপের ডকুমেন্টে বা বিয়েনালে তফাৎ হচ্ছে আর্ট ফেয়ারে গ্যালারিরা অ্যাকচুয়ালি এক্সপোর মতো গ্যালারিরা বিভিন্ন গ্যালারি ইনস্টিটিউশন তারা প্যাভিলিয়ন দেয়, একজন আর্টিস্ট নিজে যেতে পারবে না। আর বিয়েনালেতে আর্টিস্ট নিজে সেখানেও যেতে পারবে না, দুটোতেই কিউরেটরের একটা রোল আছে। তুমি একটু বলো আর্ট ফেয়ার কিভাবে ফাংশন করে মনিটারিলি এবং এই ডিসকার্সিভ ইকোলজির দিক থেকে, এবং কিউরেটরের রোলটা কি সেখানে? তিনটে জিনিস আছে। ফার্স্ট কিউরেটর, then we talk about biennale, then we talk about biennale, triennale documenters, then we talk about art fairs. First of all, we have to understand the role curators have become important in the
all across the art world. We're talking about the global art world in the last 20, 30 years. The role of curators have become important. Earlier, the gatekeeper of the art world, the artist would come to a gallerist. Gallery was the landing space for the artist, right? And the galleries were the curators. They would, because the gallerist would go, and this, I'm not talking about India, I'm talking about the nature of all across the world. The gallerist was the first gatekeeper to pick up the artist. And then the gallerist would then devise strategies, or the terms that you use, packaging, to transform the artist into artist's work into a commodity, and the artist into a brand, right? So the gallerist would do that. So the gallerist goes into the world of young artists, picks up the artist, gets him or her to the gallery, then packages it, the term that you're using, or he does two things, or the gallerist does two things. First is to transform the object into a commodity, then the artist into a brand. Keep this in mind. These are two very important things, brand and commodity. And then, but this was the general trend throughout the 20th century. Around the 80s and the 90s, when the market started transforming, when especially with the rise of, as the term that I keep on using, speculative market, speculative commodity, that the role that a new actor starts coming into the world of art world. Now, curator is fundamentally a term coming from museology. In the world of museum, I'm trained as an archaeologist, so here I could put in my archaeologist hat. Is a curator is a term that comes from archaeological form, where what happens when you're excavating, you're finding huge amount of artifacts, then the curator comes and then he picks up from that huge amount of artifacts, he curates what he or she thinks to be important or specific. So curator is a term that comes from an archaeological, museological space where, for instance, if you go to a museum, let's say Indian Museum, the museum in Calcutta, Indian Museum, it might surprise you or not, I don't know, has more than millions of artifacts, right? Now, there you need curators who will choose from these million of artifacts, objects that will be showcased in the galleries of the museum. So what happens is that this is the history of curator, right? Now, what happens, the curator in the art world is doing exactly the same. With the rise of neoliberal marketplace, speculative capitalism, many galleries have come into the world. There are thousands and hundreds and thousands of galleries. Here, the problem happens, it's exactly the same problem. It's a problem of surplus. Since there are too many, you need somebody to choose. So what happened is that in early 20th century, galleries were the gatekeeper. Now there is a new actor, the curator, who is an additional gatekeeper. So the curator then picks up from the galleries. So curator is basically an actor who is a gatekeeper to adjudicate from the surplus. Keep that in mind. Now, what happens? So then, from the world of museum, the curator enters the world of galleries and art world, and the rise of biennale. Now, biennales were very important within, it emerges within a national consciousness, right? Countries want to put in their work within, it's a large idea of a fair where people can, it's a large idea that people can come and experience the work of art within a nationalistic context. Very much similar to the film festivals, the original film festivals like the Venice Film Festival, the Cannes Film Festival, Berlin Film Festival. They emerge after World War II as a rise of a certain nationalistic post-war consciousness. And that is something very similar that happens to the biennials. That it is a biennials or the triennials and documentary. These are post-war consciousness of thinking first about nation
But pretty soon, by the 50s and the 60s, it also becomes a certain idea of a global consciousness. Now, what happens within the world of, within the art world is that these curators then start adjudicating within the world of biennales and the art and the gallery world. And today, the curators play a have become very important. So you have the gallerists, then you have the curators. I mean, if you look at the hierarchy, it's very simple: artist, gallerist, curator, art critic, collectors, museums, institution, art historian. That is the nature. That is how the hierarchy moves. So an artwork has to move, begins from the studio of an artist, goes to the gallery, is being picked up by a curator who then chooses where the work will be shown in any of these biennials or in the museums. Then it is written about by the art critic in a journal or a magazine. Then it is probably bought by an important museum like Tate Modern, MoMA, and so on and so forth. Then it is then thought or written within the art historical monograph. That's how the trajectory of an art as a commodity and the artist as a brand transforms. In that world, curator, who did not really exist much about 30, 40 years ago, has become important because fundamentally there are a lot of surplus, because the market has opened up, there are a lot more galleries, there are a lot more artists, therefore you need somebody to curate from a surplus. So biennial, for instance, are still very much, very deeply considered to be a space of high curatorial value. Now, there are different hierarchies of curators, right? So, for instance, if you have to really understand how curators work, Experimental Gallery over the last 10 years have been doing Curators Hub. It's a great place to go and understand how curators think. I think they've just announced about a couple of days ago the Curator Hub for this year. So I think if you get a chance, please go for it. Especially young artists, because you will understand how curators think. This is something and how they are associated within the museum world, within the biennial world, within the gallery world, within the larger art world. The role of the curator over the last 20 years has become extraordinarily important. Now, the issue of art fairs. Art fairs, again, is a new form of market, let's say, a new network of market. So art fairs, again, are something, they were there in 30, 40 years ago, but over the last few years, in the last decade or so, they have become very, very important. One of the reasons art fairs have become important is that there is a new, because of this, again, you have to keep in mind the speculative capitalism part of art world, the commodity idea of the artifact, the object. That art fair then becomes a very important space, a new market for buyers. Now, that is something important. Fairs are basically spaces for buying and selling. The art fair is one of the most unambiguous locations of art world where art objects are treated as commodities, artists are treated as brand. Here, objects are bought and sold. There is no, I would say, there's no, what's the right word, issue about artistic merit within a scholarly or a historical sense. Here, objects are already valued. So if you go to art fair, for instance, the moment you go to an art fair, the objects are in the space. You can right away ask for the price list, right? Something that you can't do in the museum, something that you can't do in the biennial. So something that you can do in the gallery. So the price list is a very important object in the gallery space and then in the art fair. The art fairs are picked up, and you have the famous big art fairs like Art Basel. Then you have the other big art fairs. Something that I have been going very often is the Armory in New York, which is like a huge, mind-blowingly large art fair where people
Galleries are only invited. Galleries come with their own artists' works. Sometimes the artists are also present in the art fair, but more often the art objects are there, not the artists. And there are buyers. So what art fairs do is that they make it easier for global buyers. It's a place for buying, keep that in mind. So for example, if you go to Art Basel, all the buyers from all across the world will come to Basel to buy artwork. It is art fair makes it easy for buyers to buy object. It's a space for, it's again a highly I would say it's the most unambiguous location where the art becomes commodified. It doesn't have any, it is stripped of of its scholarly artistic value. It is fundamentally a commodity. You can if you go to an art fair, I remember going to, just a couple of years ago, you could go and buy a Picasso's small something from his notebook for about what, $100,000, and people are buying, right? So for example, if you go to Armory Art Fair, they have very clearly two sections, what is called Armoryটা হচ্ছে নিউ ইয়র্কে। Armory is in New York. Armory, there's a very clear two sections. One is what is considered to be traditional and modern, and then what is contemporary. And in Armory, there are about more than a few hundred galleries, and it happens over a weekend, and about 10-20,000 buyers are there. Buyers are there and it's a big money making. It's where capital flows very unobtrusively. Let's put it this way. আচ্ছা, তাহলে তাই যখন বলছো প্রাইস লিস্টের কথা বললে, টাকা কিভাবে ফাংশন করে এখানে, মানে টাকা কিভাবে একটু যদি বলো। টাকা কিভাবে ফাংশন করে? টাকা যে এই যে একটা আর্টিস্ট থেকে শুরু হচ্ছে, কাজটা তৈরি হচ্ছে, আর একদম আর্ট ফেয়ারে টাকার ফ্লো এবং অ্যাসেসমেন্ট অফ প্রাইস, এবং সেখান থেকে আলটিমেটলি আর্টিস্টে আসা, সবারই তো টেক আছে, সবারই তো কাট আছে এখানে। See, the assessment of the price, as I keep on saying, it's speculative. There is nothing intrinsic in this glass I hold, but the moment this glass, this is acharer ekta glass ache jekhan theke ami jol khacchi. There's nothing intrinsic in this glass, but the moment this glass is put into a context, tomorrow if I make a museum of achar and I put this glass, it will get transformed, its value will change. And this is something that we understand in archaeology very clearly, is that when you're excavating, when you get an object, there's nothing intrinsic about the object you excavate. It is how the value of the object, and here I'm not talking about monetary value, the epistemic value of the object emerges from the context it is excavated and discovered, right? In the same way, the monetary value of this object will be dependent on the context in which it is located. What I'm trying to say is very clearly that the context is speculative. Yeah. This is something ব্যক্তিগত কনভারসেশনে আমাদের মধ্যে কথা হচ্ছিল, তুমি বলছিলে না যে মানে 2 কোটির কিনে 3 কোটির, মানে এই ব্যাপারগুলো বলছিলে, গ্যালারি, বিভিন্ন গ্যালারিটা এখন কি হয় is that most galleries all across the world work on different kinds of commission percentages. Some would take 25%, some would take 50%, some would even take 60%. Now it depends on gallery to gallery. And it also depends on what kind of a power the artist has, right? So what happens? Suppose you as an artist, you create an object. The gallery then decides to sell the object. The commissioning could be 50-50. It could be 25-75. It could be 75-25. Again, depending on the different kinds of. Again, the power relationship is important. How powerful the gallery is, how powerful the artist is, right? Then the object then goes to a museum, or the client buys it. So if the client buys, like a collector buys it, the museum buys it. It is that kind of commissioning rate that keeps on going even in the art fair.
But what happens again? You have to keep in mind the question of value is very speculative in the sense that it is context driven, right? It is context driven. For instance, again, if this glass today is in my house, and tomorrow this is the glass that, let's say, Trump uses, the value of this glass changes. The intrinsic value of the glass is not there. It's the imagined value. Now everything works, and that is the nature of speculative capitalism. For example, Bitcoin, which is now the cryptocurrencies, which is something very important now, it's completely based on speculative form. And if you, or now you have something very important that all young digital artists should know is the NFTs, right? Today you can create a digital artwork and then you can auction it on non-fungible tokens, the NFTs, which are based on cryptocurrencies, or not cryptocurrencies, the crypto environment. So again, here something we have to keep on thinking as an artist is what is the nature of value? The value changes from the context. But fundamentally, to ask your question, Tata is again commissioning the gallerist who's selling your work makes the most important money. Again, on a segue, something that I was talking to you earlier, you have to understand the nature of contemporary capitalism. Today, the biggest companies in the world do not produce anything. Amazon is a distributive, it's basically a shop. It is the biggest company in the world. Apple does not produce anything. It just designs. Everything that all laptops, phones that Apple sell are produced in China or India or in Taiwan or in any of these countries. They do not manufacture, they design, right? So if you have to think of the nature of neoliberal capital today, or other example, Uber, Airbnb, they don't produce anything. Uber does not own a single car, but it is one of the biggest transportation companies in the world. Airbnb does not own a single hotel room, but it is the biggest company in the world. So what you have to understand that in today's neoliberal capital, the middleman, or in the Indian term, the dalal, is the one who makes most money. And that is the nature of art world also. That is the nature of art world. That is the nature of the whole world. Let's put it in a more theoretical language, the distributive system of the discursive ecology makes most money, not the producer. আচ্ছা, তাহলে এখানে আর কারো কোনো এখানে কিছু বলার আছে বা মানে এই মুহ্যমানতা কাটিয়ে যদি কারো কিছু বলার থাকে, তাহলে আমি হ্যাঁ বল শান্তি। এমনি আমি কি কয়েকটা মানে যারা কলেজ থেকে পাস হয়ে বেরোয় আর কি, আশিসদা যেগুলো বললেন পুরো মার্কেট অ্যাজ এ হোল কিভাবে ওয়ার্ক করে সেটা তো আমি বুঝলাম, ঠিক আছে, কিন্তু অ্যাজ এন যারা সদ্য কলেজ থেকে বেরিয়েছে তারা একটা গ্যালারির সাথে কিভাবে ডিল করবে, তারা তো অনেক কিছুই জানে না, বা অনেক কিছুই ব্যাপার আছে এখানে। প্রাইস তো রয়েছে, প্রাইস ছাড়াও যেমন জিএসটি রয়েছে, এটা একটা ফ্যাক্টর, বা কিভাবে তার কাজ। আর অনেক সময় আমি শুনেছি, মানে আমি সেভাবে যাইনি, খুব অনেস্টলি বলছি, কোনো গ্যালারির সাথে আমি সেভাবে এখনো যুক্ত নেই। অনেক সময় থাকে যে শুনেছি এটা যে লক ইন পিরিয়ড থাকে, যে একটা বন্ডে তুমি 5 বছর আমার সাথে করবে, তখন তুমি যেতে অন্য কারোর সাথে করতে পারবে না। এবং সেইটা ওই একটা রিস্ক নেওয়া অবশ্যই, কারণ আমি তো একটা কন্ট্যাক্টে চলে গেলাম, এরপর আমাকে সে কতটা একটা এক্সপোজার দেবে সেটা একটা। আরেকটা যেটা হয়, ধরুন আমি 100টা গ্যালারিকে মেল করলাম, 5টা গ্যালারি আমাকে রেসপন্স করলো, আমি এটা ভেবে নিলাম যে তারা জেনুইন, আমার কাজ তারা সত্যি ভালো লেগেছে এবং প্রত্যেকেই সিরিয়াস, এবং প্রায় একই সাথে সবাই আমাকে রেসপন্স করলো। এবার আমি কিভাবে ওদের সাথে মানে আমার মানে এতগুলো অপশন কোনটা আমি যে ধরবো, এবং আমি এটাও মেনে নিয়ে চলছি যে প্রত্যেকটা গ্যালারি বেশ স্ট্রং। হ্যাঁ, তো এই মানে রিয়েলিটিস গুলো আমি কিভাবে কোন একজন ছেলে বা মেয়ে শুধু কলেজ থেকে পাস করেছে কিভাবে ডিল করবে, এটা আমার একটু জানার ইচ্ছে। প্রথমত যেমনি আপনাকে আগে বলেছিলাম কি ফর এনি আর্টিস্ট টু গো ইনটু দ্য আর্ট কলেজ হি হ্যাজ টু
he has to have certain skills. তারপরে একটা exam দিতে হয়, তারপরে college পায়. In the same way, after an artist comes out from the college, he needs to have certain skills to understand how the art world works. That often, I remember during in Bombay, the JJ School of Art, artists from JJ School of Arts are constantly roaming, go to gallery openings constantly, even in their first year. That is how they become acclimatized to the art world, to the gallery space, to the museum, to the curators. Friendships are struck, networks are built, and this is something that happens in New York also. If you are a student in any of the art schools or art colleges in New York, Yale University, RISD, any of these places, students are constantly going to openings and to galleries, again, to understand, to make connections and network. This is something very important if you want to get into the art world. And that's exactly these questions that you've asked about galleries. This complete depends. It's like case by case issues. It totally depends on how the young artist is able to negotiate with the gallery. Sometimes you're right, there are cases where bonds are, if not necessary, signed, but at least some kind of unsaid rules of bonds are there. In many cases, there might be many galleries interested, some galleries don't work. Again, the question is that, again, I want to repeat that the important thing is to, and this is an anthropological term, you have to be socialized in that world if you want to participate in it. For that, for instance, I know, I'll give you one very weird example. I know young artists in New York who come from fairly, not very wealthy. When they go for a gallery opening, some other gallery, they would actually go to, a Walmart or a big shopping store, just buy really expensive clothes, wear it just for the night, next day morning return it. Why they do that? Because these gallery openings are also highly elitist fashion spaces. Now the question is, do you want to participate in it? So these students, for instance, want to participate in it. They don't have money, they have credit card, they go to a very expensive store in New York, buy they'll go, just if the show is starting at 7 o'clock, they will go at 5 o'clock, buy some very expensive clothes, go for the opening, and perform being part of it, and in the morning go back to the store and return. So I'm just giving you a very specific example. If you want to be part of this world, then you have to be socialized in it. Now the question is, do you want to be or not want to be? That is the politics of the artist. Then all these issues, 50% দিচ্ছে, 25% দিচ্ছে, কত কিনবে, কত, that is again, it is completely dependent on the artist's idea, and yeah. এখানে তাহলে হ্যাঁ বলো শান্তি, তোমার একটা কিছু ফলো আপ আছে। ওটা আমার না, হ্যাঁ, আরেকটা জিনিস আমি জানতে চাইছি, যেমন আপনি যেটা বললেন, আপনার যে ফিল্মগুলো হয় চ্যাটার্জি অ্যান্ড লাল সেটাকে প্রেজেন্ট করে আপনাকে, ভালো কথা না। আমার যেটা জানার ইচ্ছে, কোনো একটা আর্ট অবজেক্ট, সে একটা পেন্টিং এর একটা কমোডিটি ভ্যালু আছে, আপনি যেটা বললেন যে আবার ওটা রিসেল করে একটা ভালো মতো একটা প্রফিট আর্ন করবে। কিন্তু যখন একটা ফিল্ম থাকে, একটা মুভি, ওরা ওইখান থেকে কিভাবে মানে রেভিনিউ জেনারেট করে, এইটা দুটো কথা। প্রথমত ভিডিও আর্ট, মুভিং ইমেজেস আর্ট, এটা শুরু হচ্ছে ইন্ডিয়াতে অ্যারাউন্ড 2008-2009, তখন প্রথম ভিডিও আর্ট গ্যালারিজতে দেখানো হয়। কারণটা ভেরি সিম্পল, দ্যাট ভিডিও আর্ট দেখানো হয় যখন প্রজেক্টরস গুলো সস্তা হয়। ইটস এ ভেরি সিম্পল ইস্যু। আগে প্রজেক্টরস গুলো প্রচন্ড এক্সপেন্সিভ হতো, এখন প্রজেক্টরস গুলো অ্যারাউন্ড 2005-6-7 সস্তা প্রজেক্টরস মার্কেটে আসে, তখন আর্টিস্টদের কাজগুলো দেখাতে আরম্ভ করা হয় গ্যালারিজে। না, মুভিং ইমেজ আর্টে, ভিডিও আর্ট গুলো ইউজুয়ালি আগে কি হতো, আগে ডিভিডি গুলো বিক্রি করা হতো, যেমনি আমরা ফটোগ্রাফি ফটোস গুলো একটা এডিশনস অফ 5, এডিশনস অফ 10 অমনি করে বিক্রি হতো। তারপরে হার্ড ড্রাইভস গুলো হতো,
That is how they were sold. So collectors would get a hard drive or collectors would get a DVD. Now, in the world of the video art, most of the works are small in temporal length, like 5 minutes, 10 minutes, 15 minutes. Long works are usually difficult to sell within the gallery spaces. In Indian context, there are not many video art collectors. Just a handful of people collect video art. All over the world also, video art is still, moving images art is still not so extensively collected, in contrast to, let's say, two-dimensional or three-dimensional artwork when I'm painting or sculpting. Because I think there is something very, again, this is the nature of commodity, right? The nature of object. The art world has a very strong fixation with the artifact. This again comes from an archaeological angle, that there's an object that you can hold and possess. Whereas ephemeral objects, let's say, photography has slowly over the years become an object, but unfortunately with photography there is a fear that it will disappear because of the nature of the object. Like photographs usually degrade over a century or two. At least we don't even have 2 centuries, I can almost, but again, in that sense, 2 centuries I can hoini. So we don't know, but there's a thing that the photograph, so collectors are careful to buy that. With video art, the problem with video art or moving images art, which are on, let's say, hard drives and DVDs, are more ephemeral. We never know, we don't know how long they will stay. So that is again, the collectors are very cognizant of the fact what is the nature of the physical nature of the artifact, right? So video art, as I said, to answer your question, is not a favorite thing for art collectors, especially for those who are interested in speculative art collection. For them, it's a stock market kind of thing. So what has happened is that in India, video art is still sluggish. It is still not full blown. There are not hundreds of collectors. My own work, for instance, is very difficult, has had difficult time for collectors to pick up. Very simply, I make very, very long works. Most of my works are 90-minute or 100-minute long. And there are very, very few collectors who are willing to buy that kind of work. Again, in my own work, I am both. I am fundamentally a filmmaker. I'm not a video artist. I am a filmmaker, but I show in gallery spaces because the distributive network of cinema in India. Now here I can talk about that a little. The distributive network of cinema in India is highly commercial oriented. It's even art cinema or parallel art cinema have difficulties to be distributed in India, and they've historically been difficult. You know, you can look at, for example, the example of Ritik Ghotak Jukti Tokko Goppo, one of my favorite films, had extraordinarily difficult times to be released, right? So it has been, so the basic historical nature of the distribution setup of Indian cinema is geared towards commercial cinema. Distribution in India is very, simply put, is run by a mafia cartel kind of group. So that requires a different kind of socialization, different kind of entering. It has a different logic of capital. That's a different world altogether. I'm very happy to speak about that at some other point of time, how cinema works. So my work has never been picked up by any of the distribution setup. Not that I have ever made any attempts, because I know the nature of the nature of that world, right? So I exist both at the margins of Indian cinema and at the margins of Indian gallery, in Indian art world, and I'm very happy with that. Okay. Fundamentally, just to answer, to answer your question, is that video art is still emerging. It is still because of its ephemeral nature. Okay, Bishwajit. হ্যাঁ, তো আপনি আগে যেটা বললেন, মানে গ্যালারির সঙ্গে আর্টিস্টদের সম্পর্ক, মানে আপনি যেটা বললেন ভীষণ প্র্যাকটিক্যাল, এবং আমার শুনে খুব মজা লাগছিল। অনেক উদাহরণ আমার মাথায় আসছে, মানে তারা সেই আর্টিস্টটা গ্যালারির সঙ্গে কিভাবে সম্পর্ক তৈরি করছে, বেশ মজার। যেমন আমি জাস্ট একটা উদাহরণ বলি। কলকাতার একজন আর্টিস্ট, বাঙালি আর্টিস্ট
দিল্লিতে সে গ্যালারিতে যায়, গ্যালারির সঙ্গে কথা বলে কমপ্লিটলি বাংলায়, সে জীবনে হিন্দি ইংরেজি বিন্দুমাত্র চেষ্টা করলো না। মানে তারা বক্তব্য আমি তো বাংলা বলতে পারি, ওরা তো ঠিক বুঝে নেয়। সে কিন্তু এইভাবেই তার কাজ করছে। অতএব একদম আপনি যেটা বললেন কোনো ফর্মুলা নেই, মানে আর্টিস্ট এক একজন এক এক রকম ভাবে করে। এবার একটা দিক আছে ওই সম্পর্ক তৈরি করা এবং সম্পর্ক মেনটেন করা, মানে দুটোই ইম্পর্টেন্ট। একদম আপনার সঙ্গে আপনি যা বলছেন সম্পূর্ণ একমত, মানে ভীষণ ইন্টারেস্টিং। আমার এখানে যেমন আমার অনেকেই আছে, মানে আর্টিস্টদের সবারই নানান মানে উদাহরণগুলো মনে পড়ছে নিশ্চয়ই, এই আর কি। ঠিক আছে, তাহলে আমাদের ওই যে পরের খুব বেশি অ্যাম্বিশাস ছিলাম, পরের আলোচনাগুলো আর হবে না, মানে আশিসের ফিল্ম নিয়ে, সেটা আমরা একটা অন্যদিন মিট করব। ফিল্ম নিয়ে প্রশ্ন আছে যারা দেখেছে তাদের। আর কিন্তু একটা আশিস, এটা খুব শর্টে করতে হবে, ওখানে অনেক রাত হয়ে যাচ্ছে। আমাদের মধ্যে একজন প্রশ্ন তুলেছিল, কাল পরশু কথা হচ্ছিল, যে এটা একটু অন্য ধরনের প্রশ্নটা, জাতটা একটু অন্য, যে ইন্ডিয়ান সিনেমাতে, এবং সে ভিজুয়াল আর্টস নিয়েই ভাবছে, কিন্তু সিনেমাতেও 50-60-এর দশক, মানে ওয়ার্ল্ড ওয়ার 2 এর পর, ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্সের পর, পথের পাঁচালী বা বাড়ি থেকে পালিয়ে এই ধরনের সিনেমা দেখা যায়, মুভ ফ্রম রুরাল টু আরবান, গ্রাম থেকে আসছে শহরে। কিন্তু ইদানিং গত 15-20 বছরে সিনেমায় এবং ভিজুয়াল আর্টসেও তার বক্তব্য হচ্ছে একটা উল্টো ট্রেন্ড দেখা যায়, গ্রামকে ফিরিয়ে আনা, গ্রাম বা হোয়াট হাউ এভার ইউ ডিফাইন ইট। এইটা নিয়ে তোমার যদি খুব শর্টে কিছু বলার থাকে আর কি। আমি তুমি বলছো কি, so the argument is that the village is returning back, তাই তো? Yes. আমি শোনো আসি, এক মিনিট। অভিরূপ, সময় নেই, খুব ছোট করে অভিরূপের কথা, এটা অভিরূপের ছোট করে তুমি বলে দাও প্রশ্ন। হ্যাঁ, দাদা যেটা বললেন সেটাই আমার প্রশ্ন, যে আমরা তো অপুর কে কি দেখছি, সত্যজিৎ রায়ের অপু, বিভূতিভূষণের উপন্যাস নিয়ে, তো সেখানে আমরা দেখছি যে সে পৌরোহিত্য করতে চায় না, গ্রামে থাকতে চায় না, সে শহরের দিকে চলে আসতে চায়, শিক্ষা লাভ করতে চায়। ইয়েতে ঋত্বিক ঘটকের ক্ষেত্রেও তাই, বাড়ি থেকে পালিয়ে ছবিটাতে। কিন্তু এখন যদি আমি এখনকার আর্ট বা সিনেমার দিকে তাকাই, ভিজুয়াল আর্ট আর সিনেমার দিকে, তাহলে দেখবো গ্রামের দিকে চলে আসার একটা প্রবণতা রয়েছে। এমনকি যে আমাদের ল্যান্ড আর্ট বা আর্থ আর্ট এইগুলো যে হচ্ছে, সেগুলো তো আমরা দেখছি যে রুরাল জায়গায় চলে গিয়ে কাজ করার একটা প্রবণতা। এই প্রবণতাটা কেন আসছে আবার ফিরে আর কি? আমার একটাই প্রশ্ন আছে, কি তুমি কি ধরনের সিনেমা একটু এক্সাম্পল দেবে, উদাহরণ দেবে? কি ধরনের? আমি সত্যজিৎ রায়ের এখনকার আমি বলতে পারি আব্বাস কিয়ারোস্তামির ছবি যদি আমি ধরি, সেখানে দেখছি যে শহর থেকে চরিত্ররা তারা আসছে, মানে প্রান্তিক মানুষের সাথে তাদের সম্পর্ক হচ্ছে আর কি, সেখানেই পুরো সিনেমাটা তৈরি হচ্ছে। যেমন টেস্ট অফ চেরি কিংবা উইন্ড উইল ক্যারি আছে, যেরকমটা আমরা দেখি, যে আমরা দেখতে পাচ্ছি যে মূল চরিত্রটা দেখছে প্রান্ত থেকে, দূরের তেহরান শহরটাকে দেখছে। এই মুভটা কেন? না, বাট টেস্ট অফ চেরি তো মোটামুটি আব্বাস কিয়ারোস্তামি 25-30 বছরের আগের কথা বলছেন আপনি। তো আমার একটাই কথা, কি আপনি ইন্টারন্যাশনাল সিনেমা নিয়ে কথা বলছেন কি ইন্ডিয়ান সিনেমা নিয়ে কথা বলছেন? তো আব্বাস কিয়ারোস্তামি ফর ইনস্টেন্স টেস্ট অফ চেরি হচ্ছে আই থিংক 1998, কিংবা The Wind Will Carry Her is 1996. And again, in the context of Iranian cinema, it is a very different history. It will be incorrect to compare it to what is happening in Indian cinema in the 50s. So এটা একটা আলাদা ধরনের historical trajectory আছে। Iran 90s, 80s and 1990s is very different to what's happening in India in the 1950s and 60s in the world of cinema. So I don't think of Abbas Kiarostami as contemporary like 20-25 years ago. তো আমি এটা ভাবছিলাম কি এখন আমার যে মনে হচ্ছে এই ধরনের, that's why I'm asking you, একটু উদাহরণ দিতে পারবেন কি এখন কি হচ্ছে? মানে ধরো ভিজুয়াল আর্টস এর জগতে, সিনেমাতে তো আমরা অত দর নই, ভিজুয়াল আর্টস এর জগতে এটা এই যে ও যেটা বলছে, এই যে
কোলাবোরেটিভ বা এই গ্রুপ করে গিয়ে গ্রামে গিয়ে ইয়ে করা, তোমার নানান রকম পারফরমেটিভ অ্যাক্টিভিটি, সেখানে গ্রামের মানুষ কতটা পার্টিসিপেট করে না করে সেটা তো গ্রুপের উপর ডিপেন্ড করছে, কিন্তু এই ট্রেন্ড গুলো আর্ট ওয়ার্ল্ডে বাড়ছে। এবং ধরো দুর্গাপুজোর প্যান্ডেলেও গ্রামকে ফিরিয়ে আনা, সেখানে আমার প্রশ্নটা অভিরূপের প্রশ্নের থেকে টেনে আমার প্রশ্নটা হচ্ছে, তুমি কি নিওলিবারাল যে শিফট 90s তার সঙ্গে কোনো কানেকশন দেখো? হ্যাঁ, এটা that's a more interesting question in the sense that দুর্গাপূজায় কেন হচ্ছে, গ্রাম এখন দেখো গ্রাম এখন কেন ইম্পর্টেন্ট হচ্ছে, আমার যে মনে হচ্ছে ডেফিনেটলি the and I'm not so sure about visual, but the rural in India specifically, and this is something we have to understand, has nothing to do with Modi's government. It starts much earlier. Right? This I can kind of correlate with my own experience with Narmada Bachao Andolan, is that during the Nehruvian regime itself in the 1950s, when they start making big dams, they are colonizing rural India. Large dams are destroying millions of people's livelihood and houses and agriculture space. So for urban Indian, and here the argument within the urban Indian imagination, rural India has always been an area to be colonized. Right, and this is not, again, please understand, this is not a Hindutva idea. This is a Nehruvian idea. This is a communist idea. This is that the urban space will colonize rural spaces in order to construct development. But, and you know, when Chidambaram was the home minister, he was very clearly articulating under Manmohan Singh's regime, is that they want to denudify, they want to remove. কিন্তু এখানে একটা ইন্টারজেক্ট করতেই হচ্ছে, কমিউনিস্ট আইডিয়া যদি বলো তাহলে একটা ফ্যাকশন অন্তত গ্রাম দিয়ে শহর ঘেরা, সেটা তো উল্টো ছিল। হ্যাঁ, একটা ফ্যাকশন, আমি নেহরুভিয়ান কথা বলছি, ঠিক আছে, কমিউনিস্ট আইডিয়া বললে বলে স্টেটিস্ট, কমিউনিস্ট স্টেটিস্ট আইডিয়া তো অমনি ছিল। I mean, revolutionary idea or communist revolutionary idea and communist statist idea are two very separate things. Within the statist idea, it was very clearly that it's very similar to the Nehruvian idea. And in the case of this gets exacerbated with neoliberal Manmohan Singh's regime. Atal Bihari Vajpayee's regime, and especially 10 years of Manmohan Singh regime when Chidambaram was the home minister, they just wanted to remove population from the villages and bring them into the cities, right? And this, so earlier, and it has now become much more within the last 7-8 years, 8-9 years of Modi's regime, it has become not just the state, but the corporate entities are getting are removing people. So see, to answer your question, I'm not sure of what to say about these collaboration about people from the cities going and working with the villages. I think of that, I don't know of that, so I don't want to comment about it, but the rural imagination in India, fundamentally, I would argue and put it very simply, again, it's a problematically and a simplistic view, is that rural has always been a space to be colonized by the urban imagination. And this is a very simplistic statement, but something that I. আচ্ছা, আমাদের তাহলে আজকে এখানে শেষ করতে হবে। একটা কথা, একটা চ্যাটে একটা কথা দেখলাম আশিস, যে জন বার্জারের যে আর্ট ওয়ার্ল্ড, এটা তো তুমি শিওর জন বার্জারের আর্ট ওয়ার্ল্ড? আমি তোমাকে ইমেল করে দেবো বইটা, পিডিএফ। মানে ওটা একজন লিখেছে যে ওটা পেলো না, আমি দিচ্ছি, আমার এক্স্যাক্টলি বার্জার আর্ট ওয়ার্ল্ড আছে, আমি জন আছে কি আমি নামটা ভুলে গেছি, বাট আই উইল সেন্ড ইউ দ্য পিডিএফ। তোমাকে আমি ইমেল বার্জার মানে ওয়েজ অফ সিইং যিনি লিখেছেন, না নট হিম, কারণ সেটা হলে আমি জানতাম। না, আমি তোমাকে ইমেল করলে হবে? হ্যাঁ, তুমি ইমেল করে দিও, আমি কোর গ্রুপ যারা আছে তাদের সঙ্গে অন্তত শেয়ার করতে পারবো। হ্যাঁ, আমার কাছে পিডিএফ আছে, আমি পুরো পিডিএফটাই পাঠাবো। তাহলে আজকে তো প্রচুর, ওখানে তো রাত হয়ে গেছে, 11টা বাজে, আমরা আজকে শেষ করি। অসংখ্য ধন্যবাদ আশিসকে আমাদের অনেক ব্যাপারে ইনসাইট দেওয়ার জন্য। সুনন্দা, বলছি যে এই ফিল্ম নিয়ে আরেকদিন যদি উনি আসেন, এটা আমরা ইয়ে করব, ডেফিনেটলি একটা অ্যারেঞ্জ করব ওর ফিল্ম নিয়ে, কিন্তু সেখানে যারা আসবে তাদের দেখা দরকার, তা না হলে তো অপ্রাসঙ্গিক হবে, সেইটাও একটা ব্যাপার। আজকে আমরা এখানে 5-6 জন মাত্র দেখেছি, বাকিদের কাছে অপ্রাসঙ্গিক। আমরা সেইটাকে একটু সার্কুলেট করে তোমার কল্কি মন্থন কথা এবং স্বাহা, বলো এটার নামটা। আমার যে মনে হচ্ছে,
হ্যাঁ, আমার যে মনে হচ্ছে what might be an interesting thing, I don't know how many people have access, but মিউবিতে রেট্রোস্পেক্টিভ চলছে আমার ওখানে মোটামুটি। ইউবিটার উপর ডিপেন্ড হয়তো করা যায় না ইন্ডিয়ার না লোকজন, if you can get access to it then for ঠিক the আছে, last- আমরা না হয় কয়েকজনকে ওটা পাঠিয়ে দেবো, তোমার পাসওয়ার্ড দেওয়া যেটা, এবং যারা দেখবেন এবং আলোচনায় আসতে চান এইভাবে, মানে এটাতে দেখতে হবে, নাহলে এটা তো Definitely. স্পেসিফিক ব্যাপার নিয়ে আলোচনা। Definitely. ওনার আরো কয়েকটা সিনেমা আমার দেখার খুব ইচ্ছে আছে। আমি ইউটিউবে ওই কালি, তারপর ইয়ে না ওই নাম লিখে রেখেছি, হ্যাঁ, নিয়ে কি একটা, মানে আমার কিছু মানে ইন্টারেস্টিং আমার অবজারভেশন আছে আর কি। ঠিক আছে, মানে- আমরা সেভাবে একটা না প্রোগ্রাম, না আমি যেটা বলতে চাইছি, উনি যদি আরো কিছু সিনেমার লিংক পাঠিয়ে দিতে হ্যাঁ পারেন, সেটা আমার মাধ্যমে পেয়ে যাবে ও লিঙ্ক টিঙ্ক গুলো নতুন আচ্ছা, একটা পাসওয়ার্ড কথা। দিয়ে। হ্যাঁ, সুনন্দদা, আমি এখানে সকলকে বলে দেই, মানে এখানে আমরা যারা কয়েকজনের সঙ্গে যোগাযোগ করলে তাহলে লিঙ্কটা পেতে পারে সে, যেমন ওখানে সুনন্দদা, শান্তি, আমার থেকেও পেতে পারে, নব আছে, অভিরূপ আছে, ঠিক অভিক আছে, তাহলে আমরা আজকে এখানেই শেষ করি। আশিস, অনেক ধন্যবাদ, আর সবাইকে জয়েন করার জন্য ধন্যবাদ। ওকে, গুড নাইট। থ্যাংক ইউ আশিস দা, গুড নাইট।